দেখুন, গতকালই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে অস্কার বুজো তিনিও জানিয়ে দিয়েছেন যে তিনি আর কোচিং করাবেন না ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফার ছিল, তো তিনি ইস্টবেঙ্গলের কোচ হতে আর আগ্রহী নন। তিনি তার ক্যারিয়ারের জন্যই আর আগ্রহী নন। কিন্তু কেন গেলেন অস্কার? এটাও একটা বড় প্রশ্ন। এবং অস্কারের পরে কে হতে পারেন ইস্টবেঙ্গলের কোচ, সেটা নিয়েই মূলত আমার আজকের ভিডিও। তবে শুরুটা করতে চাইছি যে অস্কার কেন গেলেন এটা একটু জানিয়ে দিয়ে। দেখুন, অস্কার চলে গেলেন ইস্টবেঙ্গলে, আর কোচিং করাবেন না জানালেন, যদিও ক্লাব কর্তারা চেষ্টা করছিলেন অস্কারকে রেখে দেওয়ার। তার মূল কারণ বেশ কয়েকটা রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ কিন্তু শুরুতে বলে দিই, সেটার কারণ কিন্তু কোনোভাবেই অর্থ নয়। টাকা পয়সার জন্য যে চুক্তিটা হলো না এমনটা নয়। অস্কার কিন্তু বারবারই এ ব্যাপারে তিনি ইঙ্গিতও দিয়েছেন। আগে যখন একেবারে আইএসএল চলছিল সেই সময় অস্কার বললেন যে তিনি মে মাস পর্যন্তই আছেন, আর ইস্টবেঙ্গলের কোচ থাকবেন না, কারণ তার চুক্তি শেষ হয়ে যাচ্ছিল বলে। তো সেই সময়ে অস্কার বা তারপরে তিনি জানিয়েছেন যে পয়সা কড়ির বিষয় নয়, তার মূল যেটা তিনি চাইছেন ইস্টবেঙ্গল থেকে এবং ভারতীয় ফুটবল থেকে, সেটা হচ্ছে একটা ভবিষ্যৎ কর্মপন্থা, একটা রোড ম্যাপ। সেই রোড ম্যাপটা তিনি কোথাও দেখতে পাননি ইস্টবেঙ্গলের মধ্যে। অর্থাৎ ইস্টবেঙ্গল 1-2 বছর নয়, লং টার্মে কী ভাবছে ক্লাবকে নিয়ে, ক্লাবকে কোথায় দেখতে চাইছে, এই রুট ম্যাপ কোনোভাবেই অস্কারকে দেখাতে পারেননি ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বা ইমামি কর্তারা। এবং ভারতীয় ফুটবলের যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, যদিও এবার সঠিক সময়েই আইএসএল শুরু হবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। 4 সেপ্টেম্বর শুরু হবে, 7 মাস ধরে আইএসএল চলবে। আইএসএলের নিয়মকানুনেও বেশ কিছু পরিবর্তন আসছে, সেটা নিয়ে আর একটা নয় ভিডিও করবো ওখানে। তো অস্কারের এই চলে যাওয়ার পেছনে মূল কারণ কিন্তু কোনোভাবেই পয়সা নয়, এবং মূল কারণটা হচ্ছে ক্লাবের একটা পরিবেশ, যেটা নিয়ে অস্কার মাঝখানে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে কিছু প্রাক্তন ফুটবলার মাঝে মধ্যে ক্লাবের ব্যাপারে ইনভলভ হয়ে যায়, বাইরে কিছু মন্তব্য করেন যেটা হার্মফুল হয়, ক্লাবের ক্ষতি করে, সেটা বারবার তিনি বলেওছেন সেগুলো। এবং লং টার্মে ক্লাব কী ভাবছে, ইস্টবেঙ্গলকে কোথায় দেখতে চাইছে, এর একটা সঠিক দিক নির্দেশ বা রোড ম্যাপ সেটা অস্কার দেখতে চেয়েছিলেন, যেটা দেখাতে ব্যর্থ। মূলত এটাই কারণ বলে মনে করা হচ্ছে অস্কারের চলে যাওয়ার পেছনে, বা অস্কার ইস্টবেঙ্গলে আর ফিরে এলেন না বলে, নতুন করে চুক্তিতে সাইন করলেন না বলে। কারণ অস্কারের কাছে ইস্টবেঙ্গল কর্তারা যে অফার করেছিলেন সেটা অস্কারের এই খোলা চিঠিতেই পরিষ্কার। তার যে আবেগঘন চিঠি সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, শোনা যাচ্ছে অস্কার হয়তো ইন্দোনেশিয়ার কোনো একটি টিমে কোচিং করাতে যেতে পারেন। এবার ইস্টবেঙ্গলের পরবর্তীতে কে আসবেন? অস্কার তো আসছেন না, তাহলে কে? দেখুন, এই ক্ষেত্রে এগিয়ে রয়েছেন, যদি বলা যেতে, প্রথমত এগিয়ে রয়েছেন পাঞ্জাব এফসির যাকে কোচ করে নিয়ে এসেছিল সেই প্যানাজিওটিস দিলম পেরিস, সেই কিন্তু এগিয়ে রয়েছে। দিলম পেরিসই কিন্তু এগিয়ে রয়েছে এক্ষেত্রে আমি বলবো, কারণ তার সঙ্গে কথাবার্তা অনেকটা হয়েছে। এবং আমার মনে হয় এটা ইস্টবেঙ্গল কর্তারা অস্কার যে আসবেন না সেটা আজ করতে পেরেই এই গ্রিক কোচের সঙ্গে কথা বলেছেন, যিনি তার খেলোয়াড় জীবনে গোলকিপার ছিলেন, 15 বছর যিনি আমেরিকা এবং গ্রিসে কোচিং করিয়েছেন, পাঞ্জাব এফসিকেও একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন। মনে করা হচ্ছে এই দিলম পেরিসকে ইস্টবেঙ্গল কোচ করে নিয়ে আসছে, কারণ দিলম পেরিসের সঙ্গে মোহনবাগানে অনেক দূর কথা হয়ে গিয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল ইন্টারেস্ট শো করাতে তিনি কিছুটা হোল্ড করেছেন। মানে তাঁরও ইচ্ছে রয়েছে ইস্টবেঙ্গলে কোচিং করানো। আর একান্তই যদি তিনি না হন, তাহলে হয়তো কোনো ভারতীয় কোচের ওপরেই আস্থা রাখতে পারে ইস্টবেঙ্গল, এবং সেক্ষেত্রে সঞ্জয় সেনই কিন্তু অগ্রাধিকার পাবে বলে আমার মনে হয়। এটা অন্যথাও হতে পারে, তবে এটা আমার মনে হয় যে যদি দিলম পেরিসও একান্তই না হয়, টাকা পয়সা বা অন্য কোনো কারণে যদি তার সঙ্গেও চুক্তিটা করা না যায়, তাহলে কিন্তু সঞ্জয় সেনের দিকেই যেতে পারে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এটা কিন্তু আমার মনে হচ্ছে, কারণ সঞ্জয় সেনের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। যদিও তিনি আইএসএলে হেড কোচ হিসেবে কাজ করেননি, তিনি বাংলা দলকে চ্যাম্পিয়ন করেছেন, চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে তিনি ছিলেন, আইএসএল চ্যাম্পিয়ন যেবার হলো এটিকে মোহনবাগান। তিনি সহকারী কোচ ছিলেন হাবাসের, তিনি বলেছেন বারবার যে তিনি সহকারী থাকবেন না। তো আরেকটা বিষয়, অস্কার চলে যাওয়াতে অস্কার তাদের যে টিমটা ছিল, গোটা টিমটাই কিন্তু আসছে না ইস্টবেঙ্গলের সঙ্গে, থাকছে না। এটা কিন্তু তারাও প্রত্যেকে জানিয়ে দিয়েছে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। তো এখন ইস্টবেঙ্গলকে এই পর্যায়ে সবাইকেই খুঁজতে হবে, যে ফিটনেস ট্রেনার থেকে শুরু করে গোলকিপার, কোচ, সবাইকেই খুঁজতে হবে।
আর যদি দিলম পেরেস নিয়ে আসে, তিনি যদি তার সহকারীদের নিয়ে আসে তাহলে ডিফারেন্ট ইস্যু। নাহলে সঞ্জয় সেন হলেও সেই প্যাকেজ সিস্টেম ব্যাপারটা থাকবে না, তাহলে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি অ্যাপয়েন্ট করতে হবে। ইস্টবেঙ্গলের হাতে কিন্তু সময় খুব একটা নেই, এটাও মাথায় রাখতে হবে, কারণ সামনেই এএফসি রয়েছে, 12ই অগস্ট এএফসি ম্যাচ খেলতে হবে, তার আগে ডুরান্ড কাপ রয়েছে, তো ডুরান্ড কাপও শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে, তারপর তো অগস্ট সেপ্টেম্বরে শুরু হয়ে যাচ্ছে আইএসএল। তো খুব একটা সময় যে ইস্টবেঙ্গল কর্তাদের হাতে আছে এমনটা নয়, তাই যত দ্রুত সম্ভব পরবর্তী কোচ কিন্তু বেছে নিতে হবে। ওদিকে মোহনবাগানও শোনা যাচ্ছে যে স্পেনীয় কোনো কোচের দিকে যুক্ত পারে, এখন সেটা অস্কার কিনা জানি না। পিটার ক্যাটকি তিনিও রয়েছেন লিস্টে, এবং রয়েছেন এই প্যানাজিওটিস ডিলম প্যারিস, তিনিও কিন্তু তাদের লিস্টে রয়েছে। এখন এই ডিলম প্যারিস তিনি কাদের চুক্তিতে সাইন করেন সেটা একটা মস্ত বড় বিষয়। অনেকেই বলছেন যে অস্কার চলে গেল মানে কি আর কি কোনো কোচ নেই, হাউতাশ করার কিছু আছে কি? আমার মতে সেটাও ঠিক, সত্যি তো হাউতাশ করার কিছু নেই, কিন্তু এটাও তো ঠিক যে অনেক কষ্টে একটা টিম গড়ে উঠেছিল, একটা টিম চ্যাম্পিয়ন হয়েছিল। একটা টিমকে চ্যাম্পিয়ন করার পেছনে শুধু যে কোচ বা প্লেয়ারদের ভূমিকা ছিল তা তো নয়, অনেকের ভূমিকা ছিল, কিন্তু সেই চ্যাম্পিয়ন টিমটা থেকে একে একে প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে। থাংবই সিং তো ফুটবল ডিরেক্টর করে নিয়ে এসেছিল ইমামি, তিনি চলে গেলেন, মিগুয়েল চলে গেলেন, অস্কারও চলে গেলেন, এখন বাকি পড়ে রইল 2-1 মানে এই টিমটা। এবং ইমামি, সবচেয়ে বড় কথা যে ইমামি তারাও কিন্তু মোটামুটি দূরত্ব বজায় রাখছে, তারা আর মেন ফিনান্সার নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই চ্যাম্পিয়ন টিমটা গড়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়। একটা টিম চ্যাম্পিয়ন হলো, প্রত্যেকেই চায় চ্যাম্পিয়ন টিমটাকে ধরে রাখতে, কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা ব্যতিক্রমী ঘটনা দেখা যাচ্ছে। এবং যে টিমটা চ্যাম্পিয়ন হচ্ছে সেই টিমটা খেলবে না এএফসিতে, একটা নতুন সেট অফ টিম খেলবে, নতুন কোচ ডাগ আউটে থাকবেন, এটাও একটা নজিরবিহীন ঘটনা হতে চলেছে। এখন দেখা যাক ইস্টবেঙ্গল শেষমেশ কাকে সাইন করান কোচ হিসেবে। কোচ হলে তারপরে প্লেয়ারদের বিষয়টাও কিন্তু থাকবে, নাহলে সবটাই কিন্তু আবারও ঝুলে যাবে, এবং আবারও কিন্তু সেই পরবর্তীতে দেখা যাবে ইস্টবেঙ্গল 8-9 নম্বরে শেষ করছে, যেটা অনেকেই মনে করছেন যে সেটার দিকেই যেতে পারে আবারও। তবে ভারতীয় ফুটবলার, বেশ কিছু ভালো ফুটবলার নিচ্ছে ইস্টবেঙ্গল, বিদেশিদের সঙ্গে কথাবার্তা চলছে, লেটস সি কী হয়, হোপ ফর দ্য বেস্ট। এটা করা ছাড়া আমাদের তো কোনো উপায় নেই, তাই না? তাই হয়তো চিন্তা না করাই ভালো। যাই হোক, অস্কার তো অনেক আগেই বলে দিয়েছিলেন যে তিনি থাকবেন না, তিনি আর ইস্টবেঙ্গলে কোচিং করাবেন না। এক্সপেকটেশনটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন তিনি নিজেই, এটা বোধহয় তিনিও বুঝতে পেরেছিলেন। তো সেই কারণে আমার মনে হয় যেটা যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে, এটা ভেবে নিয়ে চলা উচিত। তবে হ্যাঁ, যে একটা টিম, যে চ্যাম্পিয়ন টিম গড়ে তোলা হয়েছিল, সেই টিমটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সেই টিমটাকে ধরে রাখতে পারলো না ইস্টবেঙ্গল কর্তারা, এটা কিন্তু তাদের একটা ব্যর্থতা। আমি বললাম থাংবই সিংটো চলে গেছেন, মিগুয়েল, অস্কার চলে গেছেন, ইউসুফ ইজাজ আলীর সঙ্গে এখনও কথা হচ্ছে না, রশিদকে রেখে দেওয়া হচ্ছে, কেভিনের ব্যাপারটাও এখনও ঝুলে রয়েছে, সোফার সাইন এখনও হয়নি। সো লেটস সি কী হয়, দেখা যাক নতুন কোচ কে হন এবং তার কি পরিকল্পনা, সেটাও দেখার বিষয় রয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আগের ভিডিওগুলোও প্লিজ দেখবেন যদি কেউ না দেখে থাকেন। থ্যাংক ইউ।